তোমাকে তো দেবদা বলেছে যে তুমি যদি ভালো কমার্শিয়াল গল্প নিয়ে আসতে পারো তাহলে তোমার স্ক্রিপ্টে দেবদা কাজ করবে। তা আমি দেখতে চাই তুমি সে একটা স্টার, সে তো নিজেকে প্রমাণ করে আসছে পর 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 হিট দিয়ে নেক্সট লেভেলে প্রমোশন করে, দেখতেই পাচ্ছ তোমরা এই করেছো। ওয়েলকাম টু মাই চ্যানেল মহারাজ। আর আমাদের সঙ্গে পেয়ে গেছি শ্রীমান ভার্সেস শ্রীমতীর রাইটার ডিরেক্টর এবং আমার খুব প্রিয় অরিত্রদা এবং পত্রিকাকে। তো প্রথমে বলো তোমাদের এখন কি চলছে, এখন কিরকম এই প্রমোশনের পর ইন্টারভিউ চলছে নাকি? হ্যাঁ, এই আর কি, চলছে একটু বিজি শিডিউল, সামনেই সিনেমা রিলিজ তাই। আর 15 দিন বাকি আছে, তো 15 দিনের পরই ছবি বড় পর্দায় থাকবে, তো ডেফিনেটলি এখন ব্যস্ত তো থাকবে। আচ্ছা, তোমাদের আমি সবসময় রাইটার ডিরেক্টরদের অনেক কিছু ইয়ে করি, তো তোমাদের রাইটার ডিরেক্টরকে একসাথে পেয়েছি যখন, তোমাদের ওয়ার্ক প্রসেসটা নিয়ে যদি কিছু বলো, মানে অনেকগুলো কাজ তোমরা একসাথে করেছো, তো কিভাবে করো, মানে কিভাবে লেখালেখির প্রসেস হয় এবং তারপরে সেটা শুটিং এর প্রসেসে কিভাবে যাও? প্রতিযোগিতা বলো। প্রথম কথা হচ্ছে যে এটা অরিত্র মানে আমার কাছে একটা পিলারের মতো আর কি আজকের ডেটে, এবং অরিত্র ডেইলি খুব রিসার্চ করে আর কি, এবং ডেইলি আমাকে একটা না একটা সাবজেক্ট শোনাবে, মানে এক মাসে অন্তত 20টা সাবজেক্ট আমি শুনি, এবং তার ভিতর 15টা সাবজেক্ট আমাকে হয়তো কিক দেয় না, কিন্তু এই 5টা যে সাবজেক্ট বলেছে তার ভিতরে আমি আবার নার্চার করতে শুরু করি। এন্ড ইটস এ ভেরি লং প্রসেস। মানে আমাকে যখন ও বলেছিল যে 27 বছরের একটা ডিভোর্স কেস, এবং সেখানে সেখানে একটা দম্পতির জীবনে 3 যুগ পেরিয়ে গেছে, কিন্তু আজকেও দুজনে কোর্টে গিয়ে দেখা করে, মানে কোর্টে পিটিশনটা জমা দেয় ভালোবাসার জন্য, মানে ভালোবাসা বউকে দেখবে বলে, এবং বউ রান্না করে নিয়ে আসে কোর্টে পর, মানে হিয়ারিং এর পর বর যাতে খেতে পায় বলে, মানে ওই ভালোবাসার মানে ভালো লাগার খাবারটা খেতে পায় বলে। তো আমার কাছে মনে হয়েছিল যে এটা একটা ভালোবাসার গল্প। তো আহ, তো আমাদের মানে আমাদের দুজনকে অন দ্য সেম পেজ আসতে হয়, এবং তারপরে একটা ইনিশিয়াল ড্রাফট তৈরি হয়, এবং তারপর তারপর সবচেয়ে বড় জার্নিটা শুরু হয় যে প্রডিউসার খোঁজার জার্নি। অ্যান্ড তারপর তো অ্যান্ড আমি খুব ধন্যবাদ জানাতে চাই আদিত্য মজুমদারকে, মানে যিনি আমার দাবারু ছবিটা শুরু দেখেছিল, অ্যান্ড তার এই গল্পটা অতটাই ভালো লেগেছিল, এবং তারপর আর কি ডেফিনেটলি আমরা আর্টিস্ট, মানে যেহেতু মানে এই ছবিটাকে অঞ্জনদা, তাদের কাছে যাই, এবং তারপরে আবার একটা লম্বা প্রসেস শুরু হয়, এবং সেই প্রসেসটা হিউজ প্রসেস আর কি, মানে অর্পণ যে আমাদের ডায়লগ থেকে সে বোর্ডিং হয়, এবং সেটা কন্টিনিউয়াস একটা প্রসেস, মানে 30-40টা ড্রাফট তৈরি হয়। মানে একটু আগে একটা ইন্টারভিউতে বলছিলাম যে একদম লাস্টে গিয়ে আমরা আবার মানে ও অন দ্য সেম পেজ, আমি অন দ্য সেম পেজ, অর্পণ অন দ্য সেম পেজ, জিতুনদা অন দ্য সেম পেজ, প্রডিউসার অন দ্য সেম পেজ, when everybody comes on the same page, তারপরেও কিন্তু আমরা লেম্যানদের গল্পটা শোনাই। মানে আমি বলছি যারা একজন ডাক্তার, একজন লয়ার, একজন বিভিন্ন পেশায় যারা নিজেদেরকে মানে ব্যস্ত করে রেখেছে, তারাও কিন্তু সময় বার করে একটা সময় আসে এবং আমরা তাদেরকে গল্পটা শুনি, এবং তাদের ফিডব্যাকটা খুব ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়, কারণ তারাই তো আলটিমেটলি হলে থেকে আহ, ছবিটাকে সাকসেসফুল করে। তো তো এটা একটা লম্বা প্রসেস, এটা না 6 মাসের একটা প্রসেস চলতেই থাকে আর কি। আর, আমাদের মনে আছে প্রায় 30-35টা কাছাকাছি ড্রাফট তৈরি হয়েছে এই ছবিটা, কারণ অঞ্জনদা ঢুকেছে, সেকেন্ড হাফ চেঞ্জ হয়ে গেছে, মানে পুরো অঞ্জনদার পর থেকে, মানে অঞ্জনদা যখন যখন এসছে, মানে প্রত্যেকটা জায়গায় মেটা রেফারেন্সেস ক্রিয়েট আছে, যেটা ছবিটা দেখলে তোমরা আরো বেশি বুঝতে পারবে, এবং ট্রেলার দেখেও বুঝতে পারবে। তো এরকম এটা একটা খুব লম্বা প্রসেস, আর এটা 6 মাসের একটা প্রসেস আর কি, যেটা চলেছে, এবং আজকে আমরা 15 দিন আগে রিলিজে দাঁড়িয়ে আছি, এবং আমি খুবই আশাবাদী ছবিটা নিয়ে, কারণ আমার কিছু কাছের মানুষ ছবিটা প্রিভিউ করে বলেছে যে এটা তোমার জীবনের আরো বেস্ট ছবি। আচ্ছা অরিত্রদা, বলো তুমি ওই পোস্টারটা শেয়ার করেছো, যাতে পোস্টারটা নিচে রয়েছে নবীনাতে অত বড় পোস্টার এসছে, তুমি বলেছে যে স্বপ্ন দেখলে সত্যি হয়। তো এই মানে এই ব্যাপারটা কেমন লাগছে যে অনেক মানে এত দিন বাদে তুমি, অনেক দিন ধরে তোমার এই জার্নিটা চলছে এবং মিঠুন দার সাথে এত বড় কাজ, পরপর কাজ, ইভেন শাস্ত্রীর পরে আবারও মিঠুন দার সাথে কোলাবোরেশন অ্যাজ এন রাইটার, ইউটিউবার থেকে তারপরে আবার মানে এরকম এত সুন্দর করে পোস্টার পড়া, এবং আশা করি নবীনা হাউসফুলও দেখার একটা মানে আশা তো নিশ্চয়ই থাকবে। হ্যাঁ, না, খুবই ভালো লাগছে, মানে অ্যাকচুয়ালি মানে তুমিও জানো, মানে আমাদের তো যখনই দেখা হয়েছে, কথা হয়েছে, যে আমরা নর্মাল ব্যাকগ্রাউন্ড থেকে আসি, যাদেরকে স্ক্রিনে দেখে বড় হয়েছি, তাদের সাথে যখন কাজ করতে শুরু করি, তখন আর কি একটা ডেফিনেটলি একটা মানে মনে হয় ড্রিম কাম ট্রু মোমেন্ট। বাট আমাদের চেষ্টা এটাই থাকে যে ওটাকে একটা টাইম অব্দি ওই যে ফ্যান মানে ফ্ল্যাটার হয়ে যাচ্ছে দেখে সেটাকে সাইডে সরিয়ে যাতে স্ক্রিপ্টকে জাস্টিস করতে পারি সেই অনুযায়ী জিনিসপত্র লেখা, কাজ করা। এবং সেই জন্যই আর কি, দেখো আমাদের তো কোনো ব্যাকআপ নেই, আমাদের তো
এরকম নয় যে আমরা কোনো কানেক্টেড, আমার প্রচুর কোনো ডিরেক্টরের সাথে কানেক্টেড বা কোনো প্রডিউসারের সাথে কানেক্টেড, বা প্রতিবিদ্যা কোনো স্টার ডিরেক্টর নয় বা কোনো ফিল্ম ফ্যামিলি থেকে আসছে এরকম ব্যাপার না। আমাদের কাছে ওই স্ক্রিপ্টটাই আছে, ওই স্ক্রিপ্টটা, ওই গল্পটা, প্রত্যেকটা চরিত্র, সেটার ভিত্তিতেই আমরা কিন্তু লোকেদেরকে কনভিন্স করি, সে প্রডিউসার হোক, সে অ্যাক্টার্স হোক। এই যে এই শ্রীমান সুমতির এই যে হিউজ একটা স্টার কাস্ট, একটা নতুন প্রডিউসারকে হ্যাঁ বলেছে, এটা কিন্তু খালি ওই স্ক্রিপ্টটার জন্যই হয়েছে। তো আমাদের সবসময় চেষ্টা থাকে যে ওটার বেস্ট কাজ দেবো। এবং একটা দেখবে কথা আছে ভগবত গীতাতে, যে কাজ করো, রেজাল্টের চিন্তা করো না। আমরা রেজাল্টের চিন্তা করি, আমরা কাজটা করি, সেটাকে ডেডিকেটেডলি করি। এবং সবসময় হয়তো সাকসেস, মানে আমরা সাকসেসকে না মেজার করি এইভাবে যে আমার বক্স অফিসে হিট হলো তবেই আমাদের সাকসেস, ঠিক আছে, এইভাবে ভাবি তো। কিন্তু আমি তোমাকে একটা ছোট ঘটনা বলছি, যেটা এই আমাদের সাথেই হয়েছে। যে আমাদের দাবারু ছবিটা 100% পজিটিভ রিভিউজ পেয়েছে, ইউটিউব থেকে শুরু করে, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে, মেইন স্ট্রিম মিডিয়া থেকে প্রত্যেকে প্রশংসা করেছে। কিন্তু যেহেতু দাবার মতো একটা নিজ সাবজেক্ট ছিল, ফেলুদার সামনে রিলিজ করেছিল, সেইভাবে অতটা মার্কেটিং হয়নি, ছবিটা সেইভাবে বিশাল সাকসেসফুল হয়নি, কিন্তু একটা মোটামুটি কালেকশন করেছিল। কিন্তু আমরা সাউথ সিটিতে হল ভিজিট করতে গেছি, দর্শকের প্রত্যেকে যারা দেখেছে ছবিটা প্রত্যেকে ভালো বলছে। তার মধ্যে থেকে একজন মহিলা উঠে এলেন, আমাদেরকে একটা কার্ড দিলেন, দিয়ে বললেন যে আমরা একটা ছবি প্রডিউস করতে চাই, তোমাদের এই ছবিটা দারুণ লাগলো, তো তোমরা আমাদের সাথে এসে যোগাযোগ করো। এবং সেখান থেকে তারাই হচ্ছে আজকে আমাদের প্রডিউসার, শ্রীমান ভার্সেস শ্রীমতির প্রডিউসার, কাহাক স্টুডিওস। তো দেখো, একটা ছবি লোকে কেন বানায় বা সেটা সাকসেসটা কেন চায়, যাতে পরবর্তী কাজটা করতে পারে। তো আমাদের দেখো দাবারু হয়তো বিশাল ব্লকবাস্টার হয়নি, কিন্তু আমরা কিন্তু আমাদের ওই কাজটার যে কোয়ালিটি, সেটা যেহেতু আমরা 100% ডেডিকেশন দিয়ে করেছিলাম, তার জন্য কিন্তু আমরা আরেকটা কাজ পেয়ে গেলাম এবং সেটা আমরা করলাম। তো সেখানে আমার মনে হয় আমরা কাজটা 100% এফোর্ট দিয়ে করি, এবং চেষ্টা এটাই থাকে যে ওটা আমাদেরকে কিছু না কিছু ভাবে, সিনেমাকে ভালোবাসো, সিনেমাও তোমাকে পাল্টা ভালোবাসবে। তো জার্নিটা ডেফিনেটলি অনেক আপস ডাউন ইত্যাদির মধ্যে দিয়ে গেছে, এখনো চলছে। ইটস আ এভরিডে স্ট্রাগল। তুমি যখন ইউটিউব করছো, তোমারও একটা সার্টেন জায়গায় পৌঁছে গেছে তুমি, বাট সেখানেও তোমাকে প্রত্যেক দিন দৌড়াতে হয়, দূরে দূরে যেতে হয়, ভিডিও করতে হয়। এই যে পুরো জিনিসটার মধ্যে তুমি ইনভলভ থাকো, এটা তো একটা এভরিডে চ্যালেঞ্জ, যে আমার শরীর খারাপ হচ্ছে, বাড়িতে কিছু থাকছে, তার মধ্যেও আমায় করে যেতে হচ্ছে। তো এটা আমাদেরও চলে, এটা চলতেই থাকে, চলতে থাকবে। তো সেটার মধ্যেই আর কি এনজয় করে করা এবং লোককে এন্টারটেইন করা আর কি, এটাই। আচ্ছা, নতুন প্রডিউসার মানে আমাদের বেঙ্গলে তো প্রডিউসার যদি খুব রিনোন হয়, বড় প্রোডাকশন হাউস হয়, তাহলে আমরা বুঝতে পারি যে সেটা খুব ভালো একটা মার্কেটিং অলরেডি পুশ হয়ে যায়, অলরেডি ভালো হলস পেয়ে যায়, শোজ টাইম ভালো পেয়ে যায়। তো সেক্ষেত্রে তোমাদের নতুন প্রডিউসার, তো সেইটা নিয়ে তোমাদের কিরকম কি আশা রয়েছে, কিরকম কি ভাবছো? কারণ সেইভাবে দেখতে গেলে একটু নতুন, একটু মানে একেবারেই নতুন আর কি, সেই দিক থেকে দেখতে গেলে। দেখো, এটা মানে আমি প্রতীকদাকে বলবো যে প্রতীকদা কিন্তু এরকম ডিরেক্টর নয় যে ছবিটা করলো, নিজে ফিস নিল, পালিয়ে গেল, এরকম কিন্তু নয়। সে কিন্তু পুরো প্রসেসটার মধ্যে ছিল, তাদেরকে গাইড করেছে। আমরা আমাদের দিক থেকে পুরো চেষ্টা করছি যাতে বেস্ট পসিবল শো টাইম, বেস্ট প্রমোশন পেতে পারে। সেটা কনভেনশনাল মিডিয়াতে প্রমোশন বলো। মিঠুনদা, এই যে তুমি দেখছো এত ইন্টারভিউ কোন ছবির জন্য দিয়েছে এর আগে? কোন ছবির জন্য এত ইন্টারভিউ? সেটা সোশ্যাল মিডিয়া হোক, মেইন স্ট্রিম মিডিয়া হোক, বা রিলস বানানো হোক, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটারদের সাথে, ইনস্টাগ্রামে যারা আছে তাদের সাথে, তো সেইগুলোর দিক থেকে প্রত্যেকভাবে যতভাবে পুশ করা যায়, বা পোস্টার্স, হোর্ডিং, বা বিভিন্ন জায়গায় ইভেন্টস করা, সেগুলো আমাদের পরিকল্পনা আছে। তো সেইভাবে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, এবং সেকেন্ড হচ্ছে যাতে বেস্ট পসিবল শো টাইম পাওয়া যায়, সেটারও আমাদের চেষ্টা আছে। তো আমরা এই জিনিসটার মধ্যে নিজেরা ইনভলভ হয়, স্পেশালি প্রতিকৃতিই আর কি পুরোটা ইনভলভ হয়ে করছে। ডেফিনেটলি সেখানে প্রোডাকশন হাউসেরও সাপোর্ট আছে এবং ব্যাকিং আছে। আদিত্য মজুমদার, কাহাক স্টুডিওস, তারা প্রত্যেকে প্রচন্ড সাপোর্ট করছে। আমরা আমাদের বেস্টটা দেবো, এবার বাকি তো দেখা যায়। আবার দেখো, এরকমও হতে পারে যে তুমি প্রচুর প্রচার করলে তারপরেও ছবি ওয়ার্ক করলো না, এরকমও আমরা হতে দেখেছি, বড় বড় ছবির ক্ষেত্রে হতে দেখেছি। তো ছবির নিজের কন্টেন্টের উপর একটা ব্যাপার থাকে, একটা ওয়ার্ড অফ মাউথ পাবলিসিটি থাকে। আমরা দেখেছি সন্তান ছবিটা ওয়ার্ড অফ মাউথ পাবলিসিটিতেই কিন্তু চলেছে, সেটা কিন্তু মানে বিশাল যে একটা কন্ট্রোভার্সিয়াল প্রচার তো হয়েছিল, ওটা নিয়ে তো একটা কন্ট্রোভার্সি হয়ে গেছে। না কিন্তু না, কন্ট্রোভার্সি করেছে, কিন্তু কন্ট্রোভার্সিটা তো সোশ্যাল মিডিয়া, বাট সন্তানের যে টার্গেট অডিয়েন্স, তারা তো সোশ্যাল মিডিয়াতে এত অ্যাক্টিভ নয়। তাদের কাছে কি ভিডিও পৌঁছেছে? তাদের কাছে তো পৌঁছায়নি। তারা কিন্তু ওয়ার্ড অফ মাউথ থেকে এসছে কিন্তু, ঠিক আছে। তো এই আর কি। তো আচ্ছা প্রতিকৃতা, তোমার কি মনে হচ্ছে? আমার প্রমোশনটা দেখে আমি দেখলাম অরিত্রদার চ্যানেলেও একটা ভিডিও এসেছে, পাবলিকের কাছে গিয়ে একদম হাতে পোস্টার নিয়ে দাঁড়িয়ে প্রমোশন করেছে অরিত্রদা।
আরে এটা হচ্ছে মানে অনেস্ট চেষ্টা, আমার এটা ভালো লাগলো যে না একটা ছবি বানিয়েই থেমে নেই, সেখানে সে চেষ্টা করছে পাবলিকের কাছে পৌঁছে দেওয়ার, এটা খুব ভালো আমরা লাগলো। দেবদাস এবং থেকে inspired, যে লোকের ঘরে পৌঁছে তা আমরা ওখানে এইটা পৌঁছে বলে যাবো। তুমি আমাকে খুশি করে দিয়েছো। হ্যাঁ। এই পথিকৃতে তুমি এটা বলো যে মিঠুন দাকে আবারও তুমি কাস্ট করলে, মানে এটা কি মানে এরকম কারণ যে না মিঠুন দাকে তুমি বোঝো চেনো বা এই একটা ছবিতে করেছো তোমার ভালো সব সম্পর্ক হয়েছে এর কারণে, নাকি চরিত্রটার জন্য খুব দরকার ছিল, বা অন্য কাউকে মানে মিঠুন দার জায়গায় ধরো পরান দা বা অন্য কাউকে কেন কাস্ট করলে না, শুধু মিঠুন দাকেই কেন? না, আমার মনে হয়েছিল যে এই যখন আমাদের ইনিশিয়াল গল্প লেভেলে ছিল, মানে আমি বলছিলাম যে 27 বছর একটা বিচ্ছেদ এবং সেই ভদ্রলোক আজকেও কোর্টে পিটিশন জমা দিচ্ছে, বয়স হয়েছে কিন্তু সে তার বউকে একবার দেখতে চায়, ভালোবাসাটা অতটাই আছে। তো আমার কাছে না মানে ছোটবেলায় অনেক আমি মিঠুনদার ছবি দেখেছিলাম, আমি এখন নাম নেবো না এক্স্যাক্টলি, কিন্তু মানে রোম্যান্সের একটা সময় মানে রোম্যান্সের রাজা ছিল মিঠুনদা। তো আমার মনে হয়েছিল যে মিঠুনদা ক্যান ডু জাস্টিস, মানে ওই মানে সাটেল মোডে যে কিছু অভিনয় আছে সেটা মিঠুনদা ক্যান ডু জাস্টিস টু দ্য ফিল্ম। এন্ড তারপরে আমাদের মনে হয়েছিল যে মিঠুনদা ভার্সেস, যেহেতু একটা প্রাক্তনেরও গল্প চলে আসে যেখানে যে চলে আসে যাদের ভিতরে ডিভোর্স হচ্ছে শুনে, এবং সেই প্রাক্তনটা আমাদের মনে হয়েছিল যে একটা মাস অ্যান্ড ক্লাস ডিমার্কেশন ক্রিয়েট করবো, এবং সেটার জন্য একটা লম্বা প্রসেস, মানে এরকম নয় কিন্তু যে অঞ্জনদাকে ফোন করলাম অঞ্জনদা রাজি হয়ে গেল, এরকম নয়। তো তার জন্য একটা লম্বা প্রসেস হয়েছে। এরা দুজনই এত ডেডিকেটেড একটা, মানে আমি বলছি অঞ্জনদা যেদিন সাইন করেছে সেদিন বলছে আমাকে স্ক্রিপ্ট পাঠা, আই নিড টু নো আমি কি করছি। আর মিঠুনদা তো পুরোটাই আগে থেকে জেনে আসে। আর মিঠুন দায়ের কাজ করার আরো একটা কারণ হচ্ছে এখানে মিঠুন দা একটা জজের চরিত্র প্লে করছে, ঠিক আছে, একজন জাস্টিস মানে জজের চরিত্র, বা সেই সেই একটা লোক যে কোনো কাপলকে ডিভোর্স হতে দেয় না। তার মানে তুমি সে যখন কোনো যুক্তি দেয় তাকে তো সেরকম পাওয়ারফুলি মানে সংলাপটা বলতে হবে। তো সেরকম একটা পার্সোনালিটি যে লোকের থাকবে। আর কিছু জায়গায় প্রতিক্রিয়া যে বলছে যে একটা বিশাল অপেক্ষার ব্যাপার আছে, তো সেখানে কিছু জায়গায় না মানে ডায়লগস না দিও, মানে বউয়ের সাথে হয়তো নর্মালি অত কিছু এক্সপ্রেস করছে না নিজেকে, বাট চোখ দিয়ে কিন্তু অভিনয়টা করে বলে দিচ্ছে যে কি ফিল করছে। সেটার জন্য আমাদের মনে হচ্ছিল মিঠুন দা ইজ দ্য পারফেক্ট চয়েস। এবং তারপরে মিঠুন দা যখন অনবোর্ড আসে তারপরে আমাদের মনে হয়েছিল যে মিঠুন দাকে ওভারশ্যাডো করতে পারে এরকম একটা অভিনেতা দরকার, যে নিজের অভিনয়ের ক্যারিজমা দিয়ে মিঠুন দাকে ওভারশ্যাডো করে যাবে। তো মনে হয়েছিল কে করতে পারে, অঞ্জন দত্ত। এবং আমরা চেয়েছিলাম যে মিঠুন চক্রবর্তী একটা মাসি হিরো, তাকে লোকে ওইভাবে অবতারে দেখে এসছে অ্যাকশন অবতারে। তো আমরা ফ্লিপ করে দেবো, আমরা মিঠুন চক্রবর্তীকে প্রেজেন্ট করবো ক্লাসি ওয়েতে, আর অঞ্জন দত্ত যাকে চিরকাল লোকে সৃজিত মুখার্জির ছবি, কৌশিক গাঙ্গুলির ছবিতে দেখছে, তাকে আমরা মোস্ট মাসি ওয়েতে প্রেজেন্ট করবো। সেটা করে দিয়েছি আমরা। এবং অঞ্জন দত্ত নিজেও ইন্টারভিউতে বলছে এইভাবে কখনো কাউকে মানে কেউ দেখেনি তাকে। তো এটাই আর কি চেষ্টা ছিল, এবং আমার মনে হয় লোকে কোথাও গিয়ে ভালো লাগবে, একটা নতুন রকমের প্রেজেন্টেশন দেখতে পাবে তাদের। মিঠুন দাদা বলছে আমার হাতটা ভাঙা ছিল বলে আমি করি, নাহলে আমি করতাম। না মিঠুন দা খুব তার মধ্যে মিঠুনদার অত সাটেলের মধ্যে মিঠুনদার কিন্তু কয়েকটা পজিশন জায়গা আছে যেখানে মিঠুনদা কিন্তু নিজের কেওড়া মোড়ে গেছিল, সেটাও দেখতে পাবে ছবির মধ্যে। না কিছু না কিছু ট্রেলারও দেখেছি, প্রজাপতি রেফারেন্স দিয়েছো খুব সুন্দরভাবে। এটা কি তোমার মানে মাথায় থাকে অরিত্র যেটা মানে আমি পপ কালচার থেকে তুলবো, যেগুলো যেগুলো চলছে রিসেন্ট টাইমসে, কি কি জিনিসগুলো রয়েছে? দেখো মহারাজ এই জিনিসটা, দেখো এই যে না এটা সৃজিত দা দেখলাম এই ইয়েতেও করেছে, মানে কিলবিল সোসাইটিতেও দেখলাম ছোট ছোট করে করেছে। তো এটা হচ্ছে একটা টাইপ অফ কমেডি, এটাকে বলে মেটা কমেডি, ঠিক আছে। এবং এই মেটা হিউমার এটা কিন্তু এরকম নয় যে সৃজিতদা করছে বা আমরা করছি। এটা কিন্তু তুমি যদি তেলেগু সিনেমার দিকে তাকাও, তেলেগুতে একটা রিসেন্টলি ছবি এসছে, ব্লকবাস্টার হয়েছে, কমেডি ছবি, বড় স্টার নেই বাট ব্লকবাস্টার হয়েছে, ম্যাড স্কোয়ার বলে। ম্যাড স্কোয়ার দেখতে পারো ছবিটা, মানে এখনো বেরোয়নি কোথাও, ওটিটিতে আসেনি। ম্যাড ছবিটা দেখতে পারো, ওটা ভালো কমেডি ছবি। তো ওখানেও প্রচুর এরকম মেটা রেফারেন্স আছে। বা মাতৃ বদলারা বলে একটা তেলেগু ছবি এসছে, সেখানেও প্রচুর মেটা কমেডি আছে, ঠিক আছে, ওটাও খুব সুপার হিট হয়েছে, ওটাও পার্ট 2 হয়েছে, নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে। তারপরে তুমি যদি এই যে হরর কমেডি ইউনিভার্সটা বানাচ্ছে না ম্যাডক ফিল্মস, ওদের যদি লাইনটা দেখো, স্ত্রীতে তুমি কত রেফারেন্স দেখতে পাবে বলতো, ভেরিয়াতে কত দেখতে পাবে বলতো। তো ওখানেও যে নীরেন ভাট যে রাইটার, সেও কিন্তু করছে। তো এটা কিন্তু আজ থেকে নয়, এটা কিন্তু বহুদিন ধরে। তুমি দেখবে গোবিন্দার একটা সিনেমা ছিল অনেক পুরনো, সেখানে গোবিন্দা কিন্তু মানে একটা মেয়েকে কিছু ডায়লগ দিচ্ছে, পরপর অনেকগুলো সিনেমার নাম বলছে সেই সময়কার। বা তুমি দেখবে কামাল হাসানের সিনেমা আছে, সেখানে একটা গানই আছে যে ও মেরে জীবন সাথী প্যার কিয়ে যা, জওয়ানি জীবানী জিন্দাবাদ, এক দুজে কে লিয়ে সিনেমার গান। তো সেটা মানে পুরো সিনেমা রেফারেন্স দিয়ে দিয়ে পুরো গানটা তৈরি। তো সেটা তো 80s এর ছবি। তো তাহলে তো এই জিনিসটা চিরকালই ছিল।
ঠিক আছে, এবার আমরা এখনকার মতো করে মিঠুনদার বিভিন্ন রেফারেন্স, অঞ্জনদার বিভিন্ন রেফারেন্স করে প্রেজেন্ট করবার চেষ্টা করেছি। প্রতিক্রিয়া তুমি বলো, মিঠুন দা ইজ দ্য বিগেস্ট মেগা স্টার। কালকে কথা বলতে গিয়ে আমি দেখলাম যে মানে মিঠুন দা কথা খুব কম বলে, খুব একটা ব্যাপার আছে, একটা অরা আছে, সার্টেন পার্সোনা আছে। তো কিভাবে ম্যানেজ করো? মানে কালকে আমি দেখছিলাম তুমি রীতিমতো কি সুন্দর করে ম্যানেজ করছিলে, কিভাবে মানে স্টেটে কিভাবে ম্যানেজ করো মিঠুন দাকে? মিঠুনদা is very close to me, এটা বলতেই হয়। And মিঠুনদা একটা জিনিস আছে যেটা আহ, সবাই যারা কাজ করতে যায় তারা বলে, মিঠুনদা প্রথমেই সবাইতেই না বলে। মিঠুনদার প্রত্যেকটা গায়ে ফ্যান আছে। কালকে তুমি ডেফিনেটলি ইন্টারভিউ করতে গেছো, কালকে কি দেখেছো কেউ ইন্টারভিউ পায়নি বা হোয়াট এভার ইট ইজ, হয়েছে কি আলটিমেটলি সবাই পেয়েছে, মানে সবাই। কিন্তু হ্যাঁ, মানে মিঠুনদা প্রথমে একটু নাই বলে, ওনার ওনার শুরুই হয় সবকিছু না দিয়ে, কিন্তু প্রত্যেকটা নায়ের ভেতর হ্যাঁ আছে। অ্যান্ড হি ইজ এ ওয়ান্ডারফুল পার্সন টু ওয়ার্ক উইথ। মানে আমি বলছি যে, মানে এই বয়সটা আমি বলছি যে কনস্ট্যান্টলি, মানে হি ইজ ট্রাইং ফর দ্য বেস্ট। মানে এখনো ফোন করে আমাকে বলে যে যে ট্রেলারটা আমাকে পাঠা, কি হচ্ছে আমাকে জানা। তো মিঠুন চক্রবর্তী at 75 যদি এই ডেডিকেশন দেখাতে পারে একটা ছবির প্রতি, তো ডেফিনেটলি এনি ডিরেক্টর উড ওয়ান্ট টু কাস্ট হিম ইন। মানে মানে আমি তো ডেফিনেটলি চাই যে আমার পরবর্তী কিছু ছবিতে মিঠুন দা থাকুক। আচ্ছা অরিত্র দা, নন্দন তো খুলেছে, নন্দনে ওয়ার্ড অফ মাউথ ছড়ায় আমরা বলি খুব বেশি করে। তা তোমাদের কি এবার এবার কি হচ্ছে, এবার নন্দন পাচ্ছে? এমনিতে এটা নিয়েও একটা কন্ট্রোভার্সি আছে already। প্রসেস, এটা নিয়ে আমি কিছু বলবো না, কারণ উই আর ডেফিনেটলি অনেক প্রসেস। নন্দনের ছবি লাগাতে গেলে একটা প্রসেসের আসে, তো ডেফিনেটলি যে প্রসেসের ভেতরে ছবিটা আছে। তো সেই জন্য আমরা এখন এটা নিয়ে কোনো কমেন্ট করতেও পারবো না, এবং আমরা কোনো মানে ডিসিশনেও আসতে পারবো না, বিকজ ছবিটা এখনো মানে সেন্সার, এটা একটা নিয়ম আছে আর কি, যে সেন্সার হলে তবে নন্দন কমিটির কাছে যায়, এবং নন্দন কমিটি সেটাকে রিভিউ করে তারপর তারা ডিসাইড করে। এটা একটা নর্মাল প্রসেস। এবং আমার সেন্সরটা হয়ে গেছে, কিন্তু সেন্সর সার্টিফিকেট আমি এখনো আসেনি। যেহেতু সেন্সর সার্টিফিকেট আসেনি, আমার নন্দন প্রিভিউ কপি ক্রিয়েট হয়নি। তো আমি এখন এটা নিয়ে মানে কোনো কিছুই বলতে পারবো না, বিকজ আমরাই এখনো অ্যাপ্লাই করে দিতে পারিনি। মানে ডেফিনেটলি আচ্ছা 7 days টাইম উই ক্যান, মানে উই ক্যান আপডেট ইউ অন দ্যাট। আচ্ছা, এই যে তুমি একটা বাংলা ছবি তো টাইমের ব্যাপার থাকে, যে শো টাইম বেশি পাবে, যে কারণে অনেক সময় ছবিকে কেটে ছোট করা হয়, এরকম কি কিছু করেছো মানে 2 ঘন্টা 10 মিনিট বা ওই টাইম পিরিয়ডটার ভিতরে রাখার জন্য? একদমই না, যা গল্পের এরকম কোনো বার্ডেন মাথায় ছিল? মানে রিকোয়ারমেন্ট ভেবেই তুমি বানিয়েছিলে নাকি, মানে এরকম মাথায় রেখে যে না এই টাইমের ভিতরেই রাখবো? না না, দেখো ব্যাপারটা হচ্ছে কি, যে যে স্ক্রিপ্টটা ছিল, আমরা অ্যাকচুয়ালি আমাদের প্রসেসটা কি থাকে না, আমরা যখন লিখি, ঠিক আছে, আমরা রিড করি, ঠিক আছে, টাইমার লাগিয়ে রিড করি। তো ওই টাইমারে আমরা বুঝতে পেরে যাই যে ফার্স্ট হাফ কত রান টাইম হবে, সেকেন্ড হাফ কত রান টাইম হবে। এটা একটা বুঝে মোটামুটি, মানে অ্যাপ্রক্সিমেটলি, ডেফিনেটলি একদম এক্সাক্ট কেউ বুঝতে পারে না। এবং আমরা কি করি, যে আমাদের বক্তব্য হচ্ছে যে যদি আমরা কিছু লিখছি সেটা শুট হবে। এবার আমরা আগে থেকে স্ক্রিপ্ট লেভেলে যেটা আমাদের মনে হচ্ছে যে আননেসেসারি আছে, যেটা না হলেও হবে, ঠিক আছে, গল্পটা ফ্লোটা কাটবে না, তো আমরা ওটা স্ক্রিপ্ট লেভেলেই কেটে নিই। এটা আমাদেরকে শিবুদা শিখিয়েছিল, যে তুমি তো একটা ছবি করতে যাচ্ছ, বাজেটের রেস্ট্রিকশন ইত্যাদি আছে, তো আগে স্ক্রিপ্ট লেভেলে বসে বারবার জ্যামিং করে সেখানেই আর কি যা যা তোমার ফেলে দেওয়ার ওখানেই এডিট আউট করে দাও, যাতে তোমার পরবর্তীকালে গিয়ে তুমি শুট করলে প্রচুর, তারপরে সেখানে কেটে কেটে ছোট করছো, তার থেকে বরং এখানেই ছোট করে দেওয়া। তো সেটাই আমাদের থাকে, আমরা যতটা প্ল্যান করি আমরা এক্সেস কিছু শুট করি না। আচ্ছা, তো অলরেডি মানে সামনে রিলিজ একদম দোরগোড়ায় এগিয়ে রয়েছে, তো তোমরা টেলিভিশন প্রমোশন কিছু প্ল্যান করছো? কারণ মিঠুনদা খুব পপুলার টেলিভিশনে এখন। অলরেডি ডান্স বাংলা ডান্সে ইন্টিগ্রেট হয়ে গেছে, ওদিকে তোমার দিদি নাম্বার ওয়ান ইন্টিগ্রেট হয়ে গেছে, রান্নাঘর হচ্ছে, এন্ড ডেফিনেটলি উই আর ট্রাইং ফর, মানে আমাদের একটা সিরিয়ালও আছে। তো এরকম মানে টেলিভিশন এভরিবডি সো সাপোর্টিভ। মানে আমি একটা ফোনেই সবাই করেছে। মানে আমি এটা বলতে চাই যে আমি ধন্যবাদ জানাতে চাই অভিজিৎ সেন প্রজাপতি ডিরেক্টরকে, মানে তিনি একটা ফোনেই আমার সব ব্যবস্থা করে দিয়েছেন। এবং অভিজিৎ দা আমাদের কিন্তু টিজার দেখে জানিয়েছে যে অভিজিৎ দা কেমন লেগেছে, ঠিক আছে। অলরেডি তো প্রজাপতির রেফারেন্স আছে। হ্যাঁ সরি কি বললেন? প্রজাপতির রেফারেন্স আছে তো অলরেডি মানে টিজারের ভিতরে। প্রজাপতির রেফারেন্স আছে বলে না, এমনি উনি জানিয়েছেন, এবং অভিজিৎ দা কিন্তু প্রচুর আমাদের হেল্প করে দিয়েছেন। তো আচ্ছা, তো ওইটাই আর কি। তো এমনি টেলিভিশন কেন, আমরা অন্যান্য কিছু ইভেন্টসও আছে এর মধ্যে দিয়ে, কারণ এখনো 15 দিন বাকি আছে, এখনো প্রমোশন ঠিক সময় যায়নি।
তো ডেফিনেটলি মানে আরো কিছু চমক আছে, সেটা তোমরা কিছুদিনের মধ্যে আরো জানতে পারবে, কারণ আমি এখন ডিটেলসে বলতে পারবো না। বাট হ্যাঁ, মানে এখনো প্রমোশন পিক লেভেলে যায়নি। আচ্ছা অরিত্রদা, সামনে আমার বস রিলিজ আছে, তো ওয়ার্ড অফ মাউথ ছড়ানোর জন্য তো একটা সময় লাগে। তুমি বারবার বলো না যে মানে ভালো ছবি হলেই হয় না। আমরা দেখলাম পাটালিগঞ্জের পুতুল খেলা এত ভালো ছবি, বাট সেটা ওয়ার্ড অফ মাউথ ছড়ায়নি সেভাবে। তো ওয়ার্ড অফ মাউথ ছড়ানোর জন্য তো এটা এক সপ্তাহেরই স্প্যান পাচ্ছে, সেটাকে নিয়ে তোমরা আরো পরেও শিফট করতে পারতো তো রিলিজ ডেটটা। তো এইরকম একটা মানে এক সপ্তাহ আগে আড়িয়ে আছে, ওটার আবার ওয়ার্ড অফ মাউথ ছড়ালে মুশকিল, আর তোমরা মাঝখানে রয়েছে, আর তারপরে আবার ইয়ে রয়েছে, আমার বস রয়েছে। দেখো কোনো না কোনো তুমি ডেটে যেখানেই শিফট করবে, ঠিক আছে, কোনো না কোনো তুমি আগে ছবি পাবেই পাবে, নয় বাংলা ছবি পাবে নয় বড় হিন্দি ছবি পাবে। তো তাহলে তো ওইভাবে করে তুমি তো সিনেমা রিলিজই করতে পারবে না। ঠিক আছে, তুমি দেখো পুরাতন ছবিটা খুব মিনিমাম প্রমোশন নিয়ে নেমেছে, তো পুরাতন বলে ঋতুপর্ণা সেন কিন্তু সোশ্যাল মিডিয়া দেখো ওই ছবিটা কিন্তু ওয়ার্ড অফ মাউথেই কিন্তু চলছে, কিন্তু ওটাও কিন্তু ওটা শুধুমাত্র নন্দনে আমি দেখছি না, মোটামুটি একটা অডিয়েন্স তুলছে, বাট মানে হ্যাঁ ঠিক আছে, ওটা নিশ অডিয়েন্সের জন্য ছবি, মানে খুব মাল্টিপ্লেক্সে কিন্তু চলছে। তুমি রবিবার দিন আমি জানি না দেখেছো কিনা, বাট সিনেপলিস, আইনক্স, পিভিআর এইসব জায়গায় কিন্তু অডিয়েন্স কিন্তু ঢুকেছে কিন্তু। ঠিক আছে, এরকম নয় যে চলেনি। তো আমার কথা হচ্ছে যে ওটা যেরকম 42টা শো পেয়েছে, তার মধ্যে কিন্তু ডিসেন্ট পারফর্ম করছে কিন্তু। ঠিক আছে, এবার কোথাওই আমরা শিফট করে নিয়ে যাই, যদি আমরা 25শে এপ্রিল আসতাম তাহলেও আমরা ক্ল্যাশ করতাম, দুর্গাপুর জাংশন আর ক্ল্যাশ করতাম। তো 1লা মেটা ফাঁকা ডেট আছে, মানে অন্য কোনো বাংলা ছবি আসছে। এবার আমাদের 1লা মে ছুটির দিন আছে, তারপরে শুক্রবার সন্ধ্যেবেলাটা মোটামুটি আমরা পাবো, তারপরে শনিবার রবিবার আছে, তো এই 4টে দিন আমাদের কাছে থাকবে। তারপরে পরের সপ্তাহে আমার বস আসছে, কিন্তু কিন্তু কিছু করার নেই, এবং আমার মানে দুটো ছবি কোএক্সিস্ট করতে পারে আর কি। ঠিক আছে, তো মানে ডাইরেক্ট হেড অন কলিশন তো অলরেডি কিন্তু 3টে ছবির অডিয়েন্স সিমিলার, মানে তোমাদের আরি, আমার বস আর এটার অডিয়েন্স কিন্তু সিমিলার। এটা কিন্তু একটা, এটা কি বলবে তুমি বলো। কিন্তু কিন্তু তুমি আবার ধরো আমরা যদি আরো পিছিয়ে পরেও নিয়ে যাই, তখন আর কি May 16 ছিল যে ধূমকেতু আসতে পারে। ঠিক আছে, হ্যাঁ সেটা এখন বাতিল হয়ে গেছে, সেটা আর তো হ্যাঁ। তো কিন্তু ওই প্ল্যানিংটা তো এরকম রাতারাতি হয়ে যায় না যে কালকে আচ্ছা শিডিউলটা চেঞ্জ করে, এটা অনুযায়ী একটা পুরো প্ল্যান ডিসাইড হবে না। তো ধূমকেতু আসছে আসছে এটা তো আমরা প্রত্যেকে জানতাম। তো এবার সেটা যখনই চেঞ্জ হয়ে গেল, তো তাহলে আমাদেরকে, আমরা যদি এখন 16 মে শিফট করতে যাই, আমাদেরকে পুরো প্রমোশনটাকে সরাতে হবে। আর্টিস্টের ডেটস এর ব্যাপার আছে, অনেক কিছু ব্যাপার আছে, একটা প্রমোশনের পুরো প্ল্যানিং আছে, সেটা পুরো ঘেটে যাবে। তো আমরা করতে পারি না। তারপরে তুমি যদি জুন মাসে যাও, সেখানেও অন্য ছবি আছে। তারপরে যারা আমাদের ছবি ডিস্ট্রিবিউট করছে তাদেরও একটা কিছু ফিডব্যাক আছে, তারা বলছে যে এই সময় আনলে এটা বেটার। তো অনেক কিছু ম্যাটার করছে না, তো তাই জন্য আর কি আমরা ঠিক করেছি যে 1 মে। আচ্ছা, তাও তোমাদের মানে ফার্স্ট মে যদি ওয়ার্ড অফ মাউথটা ছড়ায়, তাহলে হয়তো মানে আমার বসের সাথেও কিছু শো, তো তুমি বলছো দুটো ছবি একসাথে এক্সিস্ট করতে পারে। হ্যাঁ, আশা করছি নবিটা হাউস হলো পারে, মানে দুটো ছবি মানে ওইরকম রাখাই যাবে আর কি। এবং আমি বলতে চাই যে আমাদের ডিস্ট্রিবিউট করছে ছবিটা, মানে আমার প্রডিউসার এবং আমরা যখন বসেছিলাম, তখন আমাদের হাইপোথেটিক্যালি আমরা কেম ডাউন টু দিস যে 1 মেটা একটা ভালো দিন, এবং আমাদের এই সময়টা ছবিটা রিলিজ করা উচিত। কারণ আর ওই 1 সপ্তাহ 1.5 সপ্তাহের হেড অন কন্ডিশন, এটা যে কোনো সময় তুমি রিলিজ করতে যাও, একটা বাংলা ছবি আসবে। বিকজ এখনো আমি বলছি যে প্রায় 10টা মতো ছবি বানানো আছে অনেকগুলো হাউসে, তারা এখনো রিলিজ করছে না ছবি। তুমি দেখবে জুন মাসে ঠিক রিলিজ করতে যাবে, দেখবে ঠিক 1.5 সপ্তাহ পরে আরেকটা ছবি, বা দুটো ছবি 1.5 সপ্তাহের মধ্যে আরেকটা ছবি, অন্য কোনো ছবি রিলিজ হচ্ছে। তো মানে ইট ক্যান নট বি অ্যাভয়েডেড। মানে তুমি যদি চাও যে একদমই ফাঁকা তোমার জন্য 1 মাস পরে থাকবে, এই স্লট কেউ দেবে, এটা সম্ভব না, এটা একেবারেই সম্ভব না। 1 মাস না, অন্তত 2 সপ্তাহ ফাঁকা পাওয়া এখন ডিফিকাল্ট। আচ্ছা, লাস্ট আমি শেষ প্রশ্নই আসবো। প্রতিযোগিতা, তুমি তো এখন খাদান তো এত সাফল্য পেয়েছে, তুমি তো তোমার যে জোনটাতে কাজ করতে, এটা তো আমার ভীষণ ভালো লাগে যে তোমার, মানে আমি কিন্তু অত ক্রিটিসাইজ করিনি তোমার ওই ছবিগুলো, আমার কিন্তু ভালোই লেগেছে, এবং টেলিভিশন টিআরপিও ভালোই। আমি তো দেখি প্রায়ই টেলিভিশনে দেয়, হরিপদ ব্যান্ডওয়ালা হোক, টোটাল দাদাগিরি বলে, এই ছবিগুলো দেয়। তো তুমি ওই জোনটাতে কবে ফিরবে আবার, সেটা বলো। মানে ওই জোনটাতে আর কি ছবি টবি করবে না, তুমি কি এ ধরনের ছবি করবে? শুধু 4টে ছবি নয়, কিন্তু তার আগে কিন্তু আমি এরকম আরো 10টা ছবির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলাম। মানে তার ভেতর আমার আছে, হিরোগিরি আছে, মানে আমি বলছি আমি রবিজি কনস্ট্যান্ট অ্যাসিস্ট করেছি আমি, মানে রবিজির কাছ থেকে মানে মানে আমি একটা সময় মানে রবিজির জন্যই আর কি ডিরেক্টর হয়েছি। আমি একটা ট্রিভিয়া দিয়ে দিচ্ছি, হিরোগিরির একটা গান আছে না ফেমাস, দেবদাস সায়ন্তিকা, কে তুই বল, কে তুই বল।
হ্যাঁ, ওটা পাটায়াতে শুট করে, ওটা কে শুট করেছে? না কিন্তু আমি বলছি ওরে বাপরে, কিন্তু আজকের ডেটে যে ইনফ্রাস্ট্রাকচারে আমরা দাঁড়িয়ে আছি, ওইরকম একটু আগেও আমি এক জায়গায় বলছিলাম, ওইরকম স্কেলের একটা ছবি নামানোর জন্য একটা স্টার দরকার হয়। আর সেটা কলকাতার বুকে আমি এখনো বলছি মানে দুজনই আছে। এক্সিস্ট করে। এবং দুজনের বাইরে প্রথম কথা হচ্ছে একটা ইম্পসিবল টাস্ক, মানে কোনো প্রডিউসারকে গিয়ে যদি বলি একটা মানে XYZ এর উপর একটা 3 কোটি টাকা লাগাও, মানে এটা তো কোনো মানে হয় না, 3 কোটি টাকা রিকভারি টিকে আছে। আমি বলছি যে ওই লেভেলে একটা ছবিকে মিনিমাম মাউন্টিং দিতে গেলে যে খরচাটা হয়, যে এক্স অ্যামাউন্ট অফ মানি ইনভলভ, তাহলে তো কোনো নতুন স্টার উঠে আসতে পারবে না। মানে যদি তুমি অঙ্কুশ দাকে বা ইয়াস দাকে এদেরকে নিয়ে যদি মাউন্ট করো, তাহলে আমার মনে হয় যে সেটা যদি সেই ওয়াইডার প্রমোশনটা হয় সেইভাবে যদি একটু ভাবনা চিন্তা করা যায়। জাস্ট আমি বললাম আমি এখন। আর পসিবিলিটি, কিন্তু আজকে থেকে ইনফ্রাস্ট্রাকচারটা যে জায়গায় দাঁড়িয়ে আছে, মানে আমি বলছি যে মানে ওই তুমি যে ছবিটার কথা বলছো, এক্সাম্পল দিচ্ছ, ওই ছবিটার ওইরকম খরচা করে ওইরকম মাউন্টিং দিয়ে ওইরকম ছবি বানাতে গেলে দেয়ার আর অনলি 2 অপশনস ইন দ্য ইন্ডাস্ট্রি। ওই দুজন ছাড়া এই ছবি করা ইম্পসিবল। অ্যান্ড আমার মনে হয় না, মানে যেহেতু এটা একটা কমার্শিয়াল মিডিয়া, মানে এরকম তো না যে একটা ক্রিয়েটিভ মিডিয়া, মানে যে ঠিক আছে আমি ভেবে ফেলেছি চলো করি কালকে, এটা তো নয়। কেউ একজন টাকা দিচ্ছে এবং তাকে টাকার রিকভারিটা বোঝানো হয় যে এখান থেকে এতটা আসা উচিত, এখান থেকে এত আসা উচিত, এটা আসা উচিত, এবং সেই প্যারামিটারও যদি মাপা যায়, এই ধরনের ছবি একমাত্র কলকাতার বুকে দুজনই ক্যান পুল অফ। ওই দুজনকে বাদ দিলে এই যে একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি যে ইনভলভ হয়ে যায় একটা এইরকম মাউন্টিং এর ছবি করতে গেলে, সেই রিকভারি অন্য কারোর থাকে না। অ্যান্ড ইটস এ সিম্পল, মানে এটা খুবই মানে বেসিক গণিত আর কি। মানে এটার পেছনে মানে কোনো কমপ্লেক্স ইকুয়েশনও নেই। এবার তুমি যদি বলো হ্যাঁ মানে যে একটা 1-1.5 কোটি টাকাও তো একটা মাউন্টিং করা যায়, আমি বলছি তুমি যে ছবির নামগুলো নিচ্ছ সেই নামগুলো ওই বাজেটে মানে কোনো দিন 1-1.5 কোটি টাকায় মনে হয় না ওই ফিলটা পাবো, আর ওই ফিলটা না পেলে মনে হয় না কেউ দেখতে যাবে। তোমরা যে ছবিগুলোর এক্সাম্পল দাও, সেই এক্সাম্পল গুলোর রিকভারি ফ্যাক্টর একমাত্র ওই দুটো লোকের কাছেই আছে, এবং সেই দুটো লোকের মানে দুজন স্টারের কথা বলছে, দেবদাস জিদ্দার কথা বলছে, বুঝতে পারলো? এবং সেই দুটো লোক সেই দুটো লোক যেদিন রাজি হবে, ডেফিনেটলি ওরকম কিছু, মানে আমার নিজের ইচ্ছে আছে, আমি নিজে করতে চাই, ডেফিনেটলি আমি চেষ্টা করবো ওরকম কিছু করার। আমাদের এরকম ইনফ্যাক্ট আমাদের প্রথম আলাপই হয়েছিল ওরকম একটা স্ক্রিপ্টে, মানে আমি চেয়েছিলাম একটা ফ্যান্টাসি কিছু করার, তো কিন্তু ডেফিনেটলি মানে ওটা ওয়ার্কআউট হয়নি পরবর্তীকালে। কিন্তু হ্যাঁ মানে তুমি যে জিনিসগুলো চাইছো সেই জিনিসের ইনফ্রাস্ট্রাকচারটা আজকের ডেটে খুব একটা নেই আর কি। মানে ওই একটা মানে তুমি পুষ্পা বলে দেবে বা তুমি বাইরের যে এক্সাম্পল গুলো নিয়ে আসবে, আজকে এখানে রিকভারি ইনফ্রাস্ট্রাকচারটা খুব কমে গেছে চারদিক থেকে। আর এখানে তো পুরোটাই কমার্সের উপর ইনভলভ হয়ে আছে। সো হ্যাঁ ডেফিনেটলি ওই দুজন যেদিনই রাজি হবে, ডেফিনেটলি আমরা ওইরকম কিছু প্ল্যান করি ডেফিনেটলি। আচ্ছা অরিত্রদা, তোমাকে তো বলেছে যে তোমাকে তো দেবদা বলেছে যে তুমি যদি ভালো কমার্শিয়াল গল্প নিয়ে আসতে পারো তাহলে তোমার স্ক্রিপ্টে দেবদা কাজ করবে। তা আমি দেখতে চাই তুমি একটা ভালো, তুমি অলরেডি বলেছো যে ওয়ান্স আপন এ টাইম, এখন রোহিত শেট্টি না, তুমি একটা টাইমে রোহিত শেট্টি, আমরাও সবাই ছিলাম, তো রোহিত শেট্টির ফ্যান ছিলে, রোহিত শেট্টির কাজ দেখে তোমার ভালো লাগতো, তো তুমি কিছু লিখে দিয়ে নিয়ে গিয়ে তোমাদের এই টিমটাকে নিয়ে, প্রতিদিনটাকে নিয়ে এটা করোটা গেছে এরকম, আমি তোমাকেই রিকোয়েস্ট করলাম এটা। দেখো না দেখো, আমাদেরও থাকে না যে মানে গল্প ধরো আছে, বাট আমাদের মানে ধরো কাউকে অ্যাপ্রোচ করছি, আমাদেরও তো এটা মনে হতে পারে যে আমরা একটা ওরকম হিট দিয়ে যদি যেতে পারি, মানে আমরাও আমাদের মানে একটা প্রমাণ করলাম নিজেকে, মানে সে একটা স্টার, সে তো নিজেকে প্রমাণ করে আসছে পর 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 হিট দিয়ে, নেক্সট লেভেলে প্রমোশন করে, দেখতেই পাচ্ছ তোমরা। তো আমরা যদি তার সাথে কাজ করতে যাই, আমরাও যদি একটা হিট দিতে পারি বড় সড়ো, আমাদের তো সেটা প্রচেষ্টা থাকে, তো সেইটা প্রমাণ, নিজেদেরকে প্রমাণ করে তারপর তার কাছে গেলাম যে এবার শুনে দেখো, ঠিক আছে, সেটা বেটার না? সেটা বেটার কি তুমি আমাকে বলো? যে আজকে ধরে নাও রঘু ডাকাত হচ্ছে, ধ্রুবদা করছে, কিন্তু ধ্রুবদা তো নিজে আগে তো সোনাদা ফ্র্যাঞ্চাইজে তো বড় বড় হিট দিয়ে তো দেখিয়ে দিয়েছে, আর তো দুর্গেশগড়ে পর্যন্ত বড় হিট, তারপর তো সে গোলন্দাজটা পেয়েছে। তো আমরা যদি নিজেদেরকে প্রুভ করতে পারি তখন ডেফিনেটলি আমরা যাবো।
কিন্তু আমার মনে হয় যে এমনি এমনি চলে গেলাম, আর হি ইজ বিজি, হি হ্যাজ হিজ ওন প্ল্যানস, তো সেটাকে কেন আমরা গিয়ে তার টাইম ওয়েস্ট করে বা ইয়ে করে আমরা কেন করতে যাবো? তো ডেফিনেটলি মানে ইচ্ছা আছে, কিন্তু সেটার জন্য আমাদের মনে হয় আমরা রেডি হই, আমরা আরো বেটার করি, পারফর্ম করি, তারপর আমরা অবশ্যই চেষ্টা করবো। মানে এটা আমাদেরই বেস্ট অফ, খামতি আর কি। না 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 খামতি কিছু এরকম না। তবে যেহেতু মানে তোমরা দুজনই মানে অরিত্রদারও যে একলব্য বানিয়েছে সেটা কমার্শিয়াল ব্যাকগ্রাউন্ড এবং পৃথিবীদারও কমার্শিয়াল ব্যাকগ্রাউন্ড, যে কারণে রিকোয়েস্ট করা। আর তোমরা জানো মানে কমার্শিয়াল ছবি আমি সবসময় বেশি চাই, আমি কেন মানে আমাদের অডিয়েন্স সবাই এটা কমার্শিয়াল ছবিটা বেশি চায়, তো সেটাই কারণে আর কি। ওকে চলো, বেস্ট অফ লাক তোমার সুনাম ভার্সেস শ্রীমতির জন্য, ভালো চলুক। শুধু থ্যাংক ইউ। হ্যাঁ বলো, কাটছে তোমার কথা। হ্যাঁ, শুধু দর্শকদের এটা বলতে চাই যে এটা ডিভোর্স নিয়ে গল্প হলেও কিন্তু এটা ভালোবাসার কথা বলে, একটা মানুষের 27 বছরের অপেক্ষার কথা বলে, এবং আমার মনে হয় যে অপেক্ষা ছাড়া কোনো ভালোবাসা পরিপূর্ণতা পায় না। এবং সেই অপেক্ষাকে দেখতে হলে নতুন ভাবে ভালো, আজকের ডেটে মানুষের জীবনে হাত ছেড়ে দেওয়ার প্রবণতা মারাত্মক বেড়ে যাচ্ছে, এবং আমার একটা গানও আসবে যে হাত ছেড়ে দিলে সমাধান হয় না। এবং আমার মনে হয় মানুষকে ভালোবাসাই তো পরিপূর্ণ বানায়। নতুন করে ভালোবাসতে 1 মেতে শ্রীমান ভার্সেস শ্রীমতী আমার আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে রিলিজ করবে, আপনারা হলে গিয়ে একবার দেখলে নতুন করে ভালোবাসতে শিখবে। আর মহারাজ আমি এটাও বলতে চাই যে যারা ভাবছে যেটা টিপিক্যাল ফ্যামিলি ড্রামা, এটা কিন্তু নয়। তোমরা টিজার দেখেছো, তোমরা অ্যাকশন দেখেছো, মানে আমি তোমাকে এক্সাম্পল যে প্রধানকেও তো লোকে বলছিল সিরিয়াল, কিন্তু প্রধান কি সিরিয়াল? কোন কেউ বলতে পারে ছবিটা দেখার পরে? বলতে তো পারবে না। আমার কথা হচ্ছে এটা কিন্তু ইটস আ রোমান্টিক কমেডি, ঠিক আছে? তার মধ্যে পুরো কমার্শিয়াল এলিমেন্টস আছে, তোমরা প্রেজেন্টেশন দেখলেই বুঝতে পারবে। আমি প্রত্যেককে বলবো যারা ভাবছেন যেটা একটা টিপিক্যাল ফ্যামিলি ড্রামা, প্যান প্যানে কান্না কাটি, এরকম কিন্তু নয়। তো ফিল্ম ইজ ফুল অফ এন্টারটেনমেন্ট, কমেডি প্রচুর আছে, অ্যাকশন আছে, সবকিছু আছে। মানে হয়তো বয়স্ক লোকেদের কাস্ট করা হয়েছে, কিন্তু তাদের প্রেজেন্টেশনটা পুরো ইয়াং ভাবে, নাহলে অঞ্জন দত্ত অ্যাকশন করছে তুমি ভাব। হ্যাঁ না, এটা আমি আমার জীবনে কোনোদিন দেখিনি। আমি আমার অঞ্জন দত্তকে বাড়ি দেওয়াটা একটু ভয় লাগে, ওটা আমি ওদিকে ঢুকতে চাই না, এরকম একটা ব্যাপার। তো না, ভালো লেগেছে, পুরো মানে ফ্লিপ করেছো এটা, এটা খুব মানে অন্যরকম ভাইবস দিয়েছে। ভালো মানে এমনি মানে টিজার লেভেলে তো খুব মানে ভালোই লাগছে, খারাপ লাগছে না। এমন নয় যে মানে কিছু ছবি হয় না যেগুলো, দেখো আমি সন্তানের অডিয়েন্স না, তো এরকম ধরনের যদি ছবি হয় আমার ভালোই লাগে না, প্রথম ইয়ে থেকেই ভালো লাগে না। বাট এই ছবিটার ভিতরে সেইটা তো তৈরি হয়নি, যে কারণে আমি ভালো লেগেছে। আমিও দেখতে যাবো, অবশ্যই দেখতে যাবো। তো বেস্ট অফ লাক, তোমার ফিডব্যাকের অপেক্ষা করবো। বেশ বেশ, থ্যাংক ইউ সময়টা দেওয়ার জন্য। চলো এন্ড করলাম আজকে, এন্ড করলাম, টাটা।